পুলিশের অবস্থা বাংলার মতো খারাপ আর কোথাও নেই। না, এ রাজ্যের কোনো বিরোধী দলের নেতার এই মন্তব্য নয়। আজ লালবাজারে দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। থানায় পর্যাপ্ত পুলিশ নেই, সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ চলে, এই ছবি আমরা গত 15 বছরে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। এমনকি পুলিশ রাজনৈতিক দলের মানে শাসক দলের দলদাস হিসেবে কাজ করে, এই অভিযোগও বারবার শুনে এসেছি। পুলিশের পরিকাঠামো নেই, লজিস্টিক নেই, এই অভিযোগ তো রয়েছেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সব কিছু নতুন করে ঢেলে সাজাতে চাইছেন, কিন্তু এই অবস্থা তো একদিনে হয়নি। কিভাবে হলো এই পরিস্থিতি? আমি কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। 43,000 শূন্য পদে মুখ্যমন্ত্রী আজকে নিয়োগ করবেন, ভালো ঘোষণা, পুলিশকে ঢেলে সাজাবেন। কিন্তু তার মন্তব্য যে এত খারাপ অবস্থা রাজ্যে, মানে সারা দেশে আর অন্য কোনো রাজ্যে নেই, এ রাজ্যে পুলিশের যা পরিস্থিতি, খোদ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য, পুলিশ মন্ত্রীর মন্তব্য, তার রাজ্যে একটা কঙ্কালসার, পুলিশের কঙ্কালসার চেহারাই তুলে আনে। কিন্তু দেখো, এই অবস্থা তো একদিনে হয়নি। দেখো, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও বটে এবং সিভিল ডিফেন্স মন্ত্রীও বটে, এবং মুখ্যমন্ত্রী আজ নিজে বলেছেন যে যেহেতু এই বিষয়টার সঙ্গে আইনের যোগ রয়েছে, ফলে আইন মন্ত্রকও তার অধীনে রয়েছে। কোয়েশ্চেন রিমেন্স যে মুখ্যমন্ত্রী আজকে লালবাজারে দাঁড়িয়ে কেন বললেন যে পশ্চিমবঙ্গের এই যে পুলিশের অবস্থা, হতকচ্ছিত অবস্থা, মানে তিনি বলেছেন যে গোটা ভারতবর্ষে এত খারাপ অবস্থা পুলিশের নেই। এখন মুখ্যমন্ত্রীর কথা মুখ থেকে যদি এই কথাটা কেউ শোনেন, তাহলে একটা নিরাপত্তাহীনতার কথা মনে হতে পারে। ঠিক ঠিক আছে, তাহলে মুখ্যমন্ত্রীরা কেন বললেন? আমার মনে হয় এর প্রাইমারি 3টে কারণ আছে। একটা কারণ পলিটিক্যাল, যে আগের সরকার কিছুই করেনি। কেন করেনি তুমিও জানো, আমিও জানি, দর্শকদের অনেকেও বোঝেন যে কেন করেনি। একদম ঠিক, সেটা আমি আসছি। 2 হচ্ছে যে মুখ্যমন্ত্রী প্রেজেন্ট সিচুয়েশনটা কথা বোঝাতে চেয়েছেন যে এইটা অবস্থা ওয়েস্ট বেঙ্গলের, মানে পুলিশের অবস্থা, যে ওয়েস্ট বেঙ্গলের রেসপন্স টাইম পুলিশের 3 ঘন্টা। কোনো একটা ঘটনা ঘটলে পশ্চিমবঙ্গে পুলিশের রেসপন্স টাইম 3 ঘন্টা, ভাবতে পারো। উত্তরপ্রদেশে 6 মিনিট, মুখ্যমন্ত্রী বলেছেন, আমার কথা নয়। এবং উনি বলেছেন যে কলকাতার অবস্থাটা একটু ভালো, কারণ কলকাতার রাস্তা ভালো, যোগাযোগ ব্যবস্থা ভালো, কমিউনিকেশন বেটার, ফোন করলে পাওয়া যায়, আর জায়গার মধ্যে, অল্প জায়গার মধ্যে কলকাতার রেসপন্স টাইম তবুও বেটার। কিন্তু পশ্চিমবঙ্গ, কলকাতা মানে তো পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গে পুলিশের রেসপন্স টাইম অ্যাভারেজ হচ্ছে 3 ঘন্টা। এরা ভয় পাইয়ে দেওয়া মনে হয়, ততক্ষণে অপরাধীও চলে যাবে, বা যে কোনো অপরাধী চলে গিয়ে ঘুমিয়ে পড়বে হতে পারে, ঠিক আছে। এবং ইউপিতে 6 মিনিট। কিন্তু এটা কেন বললেন? উনি বললেন যে, প্রথমে এটা বলেছেন, তারপরে উনি বলেছেন যে রাজ্য পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড, তার চেয়ারম্যান, তিনিও ডিজি পদমর্যাদার একজন অফিসার, তিনি ওখানে ছিলেন। তিনি বলেছেন এই যে 43,000 যে শূন্য পদ রয়েছে, ইমিডিয়েট এটাকে পূর্ণ করার চেষ্টা করুন। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের জট কেটে গেছে, এবার রিক্রুটমেন্ট শুরু হোক, কারণ ম্যান পাওয়ার চাই। ম্যান পাওয়ার না বাড়লে রেসপন্স টাইমটা ইমপ্রুভ করা যাবে না। ম্যান পাওয়ার না বাড়লে তোমার এই যে প্রতি লাখ মানুষে পুলিশের সংখ্যাটাও বাড়ানো যাবে না। তো ম্যান পাওয়ার হচ্ছে নেসেসারি। এবং আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে, ডিজিপি বলছেন যে 4,000 গাড়ি দরকার। এখন যা পুলিশের গাড়ির যা অবস্থা, লটঝড়ে অবস্থা, গাড়ি চলে না, লটঝড়ে অবস্থা, 4,000 গাড়ি। এখন 4,000 গাড়ি কি ফাইন্যান্স ডিপার্টমেন্টকে বললে হাত তুলে দেবে? তো মুখ্যমন্ত্রী বলেছেন যে 4,000 গাড়ি হয়তো একবারে হবে না, 1,000 গাড়ি তো হতে পারে, কিছুটা অন্তত। থানায় গাড়ি নেই। তো আমি সবটা আসছি মুখ্যমন্ত্রী কি বলেছেন না বলেছেন, কিন্তু এইটা বলেছেন তার কারণ হচ্ছে, একটা বললাম পলিটিক্যাল, 2 হচ্ছে যে তিনি বর্তমান অবস্থার কথা জানাতে চেয়েছেন। এই অবস্থা একদম রাজ্যবাসীকে খুলে বলেছেন যে কি পরিস্থিতি, যে আমি কি পরিস্থিতি হাতে পেয়েছি, কত লুকোছাপা করেন। কারণ হচ্ছে আজকে যদি কোনো জায়গায় সত্যি 3 ঘন্টা রেসপন্স টাইম হয়, গভর্নমেন্টের উপরে দায় আসবে। তা তিনি আগে থেকেই বলছেন যে দেখো এই অবস্থা হাতে পেয়েছি। কিন্তু আছে একটা কিন্তু, হচ্ছে যে মুখ্যমন্ত্রীও বোঝেন যে এই যে পশ্চিমবঙ্গে ক্ষমতা পরিবর্তন হয়েছে, বিজেপি নতুন সরকার তৈরি করেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী পদে, মানুষের একটা এক্সপেকটেশন আছে যে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করবে। তাহলে ইমপ্রুভ করবে কিভাবে? তো পুলিশের মাধ্যমে ইমপ্রুভ করবে। ল এনফোর্সিং এজেন্সিকেই শক্তিশালী করতে হবে, এবং সেইখানেই মুখ্যমন্ত্রী বলেছেন এক তো রিক্রুটমেন্ট হবে, 2 হচ্ছে যে পুলিশের থানায় পুলিশের গাড়ি নেই।
মানে হিসেব অনুযায়ী প্রতিটা থানা পিছু 4টে করে গাড়ি দরকার। 500-র বেশি থানা আছে পশ্চিমবঙ্গে। তো উনি বলেছেন যে আমরা চেষ্টা করবো, আপাতত কবে একটা ডেট দিয়েছেন মহালয়া কিংবা কবে বলেছেন যে 517টি গাড়ি না কতগুলো গাড়ি হ্যাঁ ওই ময়দান থেকে ব্রিগেডে নাকি বলে একসঙ্গে এত গাড়ি তো কোথাও রাখা যাবে না, তো ব্রিগেড থেকে নাকি সূচনা করবে। আপাতত প্রতিটা থানা একটা করে এক্সট্রা গাড়ি পাক এই রেসপন্স টিমের জন্য। পজিটিভ একটা জায়গা। উনি বলেছেন যে এই কুইক রেসপন্সের জন্য 4টে করে গাড়ি পার থানা পাওয়া উচিত। তো আপাতত একটা করে দিচ্ছি, কারণ 4টে করে গাড়ি পাওয়া মানে প্রায় 2000 গাড়ি, তো সে রাজ্য সরকারের সেই ক্ষমতা নেই, একটা তো দিয়ে শুরু হোক। তো ওটা উনি এই কারণেই বলেছেন যে কনফিডেন্স বাড়ানোর জন্য, যে এই যে অবস্থায় তিনি হাতে পেয়েছেন সেইটা থেকে তিনি ইমপ্রুভ করার জন্য তিনি অর্থ বরাদ্দ করছেন এবং একদিকে ম্যান পাওয়ার বাড়ানোর চেষ্টা করছেন, আর একদিকে থানাকে ইকুইপ করার চেষ্টা করছেন, থানার পরিকাঠামো বাড়ানোর চেষ্টা করছেন, নতুন কিছু বাহিনীর কথাও বলছেন, এবং এই কারণেই বলছেন যে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ না করলে বা রাজ্য সরকার ল অ্যান্ড অর্ডার ইমপ্রুভ করতে আন্তরিক এই মেসেজ না গেলে পশ্চিমবঙ্গের ভাবমূর্তিও উদ্ধার মানে ঠিক হবে না, এবং ইনভেস্টমেন্টও মানে পক্ষে একটা অন্তরায় হয়ে থাকবে। যদি এরকম হয় যে বাইরের ইনভেস্টরদের কাছেও যদি আজকে এই মেসেজ থাকে যে পশ্চিমবঙ্গে প্রতি লক্ষ মানুষ পিছু মাত্র 106টা করে 100 জন পুলিশ, তাহলে কোথাও কি তাদের ক্ষেত্রে একটা ভীতি বা একটা কনফিডেন্সের অভাব কাজ করে সংশয়। সেই জায়গাটায় মুখ্যমন্ত্রী এটা এসে করতে চাইছেন যে আমরা এটাকে ইমপ্রুভ করার সিদ্ধান্ত নিয়েছি, এবং এই আমাদের রোডম্যাপ 43,000 এবং নতুন পদ তৈরি না করে এক্সিস্টিং যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 43,000, তো এটা আমরা রিক্রুটমেন্ট করবো, প্লাস হচ্ছে আমরা ইনফ্রাস্ট্রাকচার বাড়াবো। এই ক্লিয়ার মেসেজটা উনি দিতে চেয়েছেন। তো 3 রকমভাবে উদ্দেশ্য, এক হচ্ছে রাজনৈতিক কারণ, 2 হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনটা খোলাখুলি মানুষের সামনে জানানো যে কি অবস্থা, আর 3rd হচ্ছে যে একটা জেনারেলি মানুষকে এবং ইনভেস্টরকে বা গোটা দেশকে বার্তা দেওয়া যে দেখো যে আমাদের এই অবস্থা, কিন্তু আমরা এটাকে ইমপ্রুভ করতে চাই, আমাদের সেই ইন্টেন্ট এবং আন্তরিকতা মানে ইচ্ছাটা আছে। দেখো পুলিশের মানে কোথাও গিয়ে কুইক রেসপন্স করতে পারে না, এগুলো তো পরিকাঠামোগত অবস্থার জন্য, রিক্রুটমেন্ট নেই, পুলিশের সংখ্যা কম, গাড়ি নেই, ইত্যাদি ইত্যাদি যেরকম কিছু আছে। কিন্তু পুলিশের দক্ষতা নিয়ে কিন্তু গত 15 বছরেও বারবার প্রশ্ন উঠেছে। আমি 15 বছর বলছি, তার আগে থেকেও উঠেছে। পুলিশের দক্ষতা কোথাও গিয়ে তলানিতে, পুলিশের প্রতি মানুষের আস্থা হারিয়ে গেছে, কোথাও গিয়ে সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি থেকে শুরু করে তারাই পুলিশ চালায়, থানা চালায়, এই পরিস্থিতিটাও দেখো গত 15 বছরে পুলিশ রিক্রুটমেন্টের থেকে বেশি করে সিভিক ভলেন্টিয়ার হয়েছে। হ্যাঁ, এবং সিভিক ভলেন্টিয়ারটা যে পারপাসে তৈরি হয়েছিল বা গ্রিন পুলিশ, সেই পারপাসের থেকে তো ছাপিয়ে গিয়ে দেখা গেছে সিভিক ভলেন্টিয়ার তোলা আদায় করছে, সিভিক ভলেন্টিয়ার গাড়ি থেকে হাত পেতে টাকা তুলছে, সিভিক ভলেন্টিয়ার দাদাগিরি করছে, এবং থানাতে বসে ভার্চুয়ালি এরকম অভিযোগ ছিল যে থানায় গিয়ে দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারই চালাচ্ছে একদম তাহলে দাদাগিরি, এবং অভিযোগ ছিল যে ভাগ বাটোয়ারা হচ্ছে, দুর্নীতির অভিযোগ ছিল। এখন সিভিক ভলেন্টিয়ারে কারা চাকরি পেয়েছে, এও তো অভিযোগ যে পার্টি কাটারাই পেয়েছে। একদম পার্টি অফিস বলে দিত যে কাদেরকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিতে হবে, বাবা বলে শিক্ষকের রিক্রুটমেন্টের মতো অনেকটা। এবং এটা একটা অদ্ভুত দেখো তুমি দেখবে সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রেও প্রচুর শিক্ষিত যুবক স্নাতকোত্তর পাশ করেও সিভিক ভলেন্টিয়ার হয়েছে। এবার সরকার যদি তাদের 7,000-8,000 টাকা বেতন দেন, তাতে তো সংসার চলবে না, এবং তাদেরও কিন্তু ফুল টাইম ওখানে রাস্তায় দাঁড়িয়ে থেকে করতে হচ্ছে। পুলিশের মধ্যে ডিউটি টাইম বা কিছু, ওই যে ধুলোবালির মধ্যে সারাদিন রাস্তায় দাঁড়িয়ে থাকার পরে 8,000 টাকা বেতন, তার ফলে যখনই কম বেতন হচ্ছে তখনই নানা রকম হাতছানির প্রলোভনে একাংশ পাপ দিয়ে দিচ্ছে। এবং এই পুলিশের সঙ্গে কনাইভেন্সে তারা যে তোলাবাজি, দাদাগিরি, পার্টি ক্যাডারের মতো আচরণ করা, মানুষের উপরে অত্যাচার, এই নানাবিধ অভিযোগ উঠেছে। তার কারণটাই ওই একটাই যে পার্টি ক্যাডারকে অ্যাকোমোডেট করা বা সেই একটা শ্রেণী তৈরি করা, এবং সেটা করতে গিয়ে কি হয়েছে যে না পুলিশের রিক্রুটমেন্টে সেই অর্থ হয়নি। যে পরিমাণ পুলিশের রিক্রুটমেন্ট হয়েছে টুকটাক 1500, 1700, 1000 এরকম ভাবে টুকটাক রিক্রুটমেন্ট হয়েছে, 43,000 শূন্য পদ রয়ে গেছে। 43,000 শূন্য পদ মানে হিউজ। এবং আজকে মুখ্যমন্ত্রী কি বললেন যে 50 কোম্পানি ভোটের পরে, এই যে এখনই 50 কোম্পানি সিআরপিএফ ছিল, তারপরে মনে নিয়ে গেছিল, আবার মুখ্য সচিব চিঠি দিয়ে
দিয়েছে এবং হোম মিনিস্ট্রি আবার 50 কোম্পানি সিআরপিএফ পাঠিয়েছে। তার মানে উনি বলছেন যে পোস্টপোল ভায়োলেন্স আর নেই, ঠিক। কিন্তু তারপরেও 50 কোম্পানি সিআরপিএফ লাগছে, তার কারণে রাজ্য সরকারের যে ম্যান পাওয়ার, পুলিশের ম্যান পাওয়ার, সেটাই ঘাটতি রয়েছে। সামনে উৎসবের মরশুম আসছে, তো এইটা খুব সরি স্টেট। এবং তিনি বারবার আজকে তুলনা দিয়েছেন, উনি বলেছেন যে আমাদের স্টেটে প্রতি 1 লক্ষে মানুষের পিছু 106 জন পুলিশ, উত্তরপ্রদেশে সেটা 133 জন। যদিও অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশে 133 জন যেটা, সেটা কিন্তু কম। নর্মাল হিসেব বলে, আমি পড়ছিলাম মুখ্যমন্ত্রীর স্পিচের পরেই আমি পড়ছিলাম যে নর্মাল হিসেব বলে যে উত্তরপ্রদেশেও প্রতি 1 লাখ মানুষ পিছু 182 জন পুলিশ কর্মী থাকা উচিত। আচ্ছা, প্রায় 200-র কাছাকাছি। সেদিক থেকেও ঘাটতি রয়েছে। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে 106 জনটাকে বাড়িয়ে স্টেট গভর্নমেন্টের লক্ষ্য হচ্ছে 200 করা, বেটার পুলিশিং এর জন্য, আমাদের এখানকার জনসংখ্যার নিরিখে। হ্যাঁ, এটা বলেছেন। কিন্তু দেখো, গিভেন দ্য সিচুয়েশন অফ স্টেটের এই যে আর্থিক অবস্থা, তাতে কতটা সরকার করতে পারবে বা কত তাড়াতাড়ি করতে পারবে, সেটা একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। কিন্তু ইন্টেন্টের কথাটা উনি জানিয়েছেন যে সরকার চায় যে প্রতি লক্ষ মানুষ পিছু 200 জন করে পুলিশ কর্মী থাকুক, যাতে করে বেটার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থাকে। কারণ হচ্ছে ল অ্যান্ড অর্ডার যদি আজকে ডিটেরিয়েট করে, এটা শুধু সরকারের উপরে এসে পড়বে না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে এসেই পড়বে, কারণ তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে গিয়েই পড়তো, বর্তাত। তো এখানেও তিনি যেহেতু পুলিশ মন্ত্রী, ফলে দায়টা তার ঘাড়ে পড়বে স্বাভাবিকভাবে। ফলে সেই জায়গা থেকে উনি বারবার এই কথা বলেছেন। এবার আমি বলি তোমাকে যে এই পুলিশ, তাদের জন্য মুখ্যমন্ত্রী সদিচ্ছা একদম 100%। মুখ্যমন্ত্রীর আগেও বলেছেন, এই নিয়ে বোধহয় 2বার লালবাজারেও গেলেন, তাদেরকে চাঙ্গা করা, পরিকাঠামো, তাদের রেশন বৃদ্ধি করা ইত্যাদি, পুলিশের উন্নয়নের জন্য অনেক কিছু পরিকল্পনা, বাহিনী ইত্যাদি সবটাই। কিন্তু পুলিশের দক্ষতা তো নির্ভর করে তার উপর রাজনৈতিক প্রভাব কতটা রয়েছে। আমাদের এখানে শাসকের প্রভাব পুলিশের উপরে ভয়ঙ্কর ছিল গত 15 বছরে। আমি যে এর আগেও বলছিলাম তোমাকে দলদাস কথাটা, কিন্তু এই সরকারের আমলেও গত 3 মাসে কিন্তু ছবিটা পাল্টায়নি বলে বারবার করে অভিযোগ উঠছে। বিরোধীরা অভিযোগ করছে যে পুলিশ এখনো দলদাস, চুপচাপ দাঁড়িয়ে দেখছে, এবং বিজেপি নিচু তলার বিজেপি নেতাদের পুলিশের উপর বারবারন্ত, এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে মন্ডল সভাপতি হচ্ছে এখন এসপি বা কিছু এরকম ধরনের। আমার এটা নিয়ে মতান্তর রয়েছে। মতান্তরটা রয়েছে একেবারে পুরো মতান্তর না, ব্যাপারটা হচ্ছে কি বলতো, দেখো বহু জায়গায় আমি যেটা বলি যে বিজেপির কিন্তু নিচের তলার যে বুথ লেভেল ওয়ার্কারই খুব কম, বা স্থানীয় নেতা সাংগঠনিকভাবে হয়তো এখন ক্ষমতা চলে এসেছেন বলে তিনি হয়তো একটু দাদা হয়ে ওঠার চেষ্টা করছেন, কেউ সবাই বলছি না আমি, অবশ্যই নয়। কিন্তু সেই যে তৃণমূলের সময়কার যে দাপট, এবং সেইটা কিন্তু অমিল। তৃণমূল যখন ক্ষমতায় আসে তখন কিন্তু তার যে স্থানীয় নেতা, তারও কিন্তু একটা সাংগঠনিক দাপট ছিল, সেইটা কিন্তু বিজেপির বহু জায়গাতে নেই। বহু জায়গায় বিজেপি এই যে ঢেউটা এসছে, তৃণমূল বিরোধী ঢেউ, যেটা বিজেপি অনেকে বিজেপি ব্যাখ্যা করতে চায় যে পুরোটাই হচ্ছে একটা তো তৃণমূল বিরোধী ঢেউ আছে, প্লাস হচ্ছে একটা বিপুল একটা হিন্দু ভোটের ঢেউ আছে। যাই হোক, এটা নিয়ে মতান্তর আছে। আমার ধারণা বিপুল হিন্দু ভোট নয়, 20-25% হিন্দু ভোট তো ডেফিনেটলি হিন্দুত্বের কারণেই একটা দিয়েছে পোলারাইজেশন এফেক্ট, বাকি হচ্ছে অ্যান্টি তৃণমূল ভোট। তো সেই যেহেতু বিজেপি সংগঠন উইকেন্ড, তার ফলে অভিযোগ হচ্ছে যে পুলিশ ওখানে মাতব্বর হয়ে উঠেছে, অভিযোগ আছে। আচ্ছা, রাজনৈতিক প্রভাব বা মাতব্বরি বা কন্ট্রোল না, হয়তো আস্তে আস্তে সেই দিকে যাবে তুমি যেটা বলছো, কারণ পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে ওরা ঢুকে গেছে। এইটাকে পুলিশকে নিরপেক্ষ রাখা একটা চ্যালেঞ্জের জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে যে যখনই কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থেকে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে, তা পুলিশ তো ফায়দাটা নেবে। আজকে যখন তৃণমূল ক্ষমতায় ছিল, প্রদেশ কংগ্রেস নেতা এবং বিরোধী দলনেতা তৎকালীন আব্দুল মান্নান বা অধীর চৌধুরীর মতো নেতারা বারবার কি বলতেন যে পুলিশ হচ্ছে, তুমি যেটা বলছো যে পুলিশ হচ্ছে, ওসি হচ্ছে যে ব্লক সভাপতি, আর এসপি হচ্ছে রাজ্য সভাপতির মতো আচরণ করছে। এবং বারবার দেখা যে অভিযোগ উঠেছে যে পুলিশকে দিয়ে ভাঙানো, অন্য পার্টি ভাঙানো, পার্টির ইন্টারনাল যে ফিউড, তৃণমূলে যে গন্ডগোল,
সেটাও মেটাচ্ছে পুলিশ। পুলিশ মিটিয়েছে। যে নেতা কালীঘাট বা ক্যামক স্ট্রিটের ঘনিষ্ঠ, বা যে নেতার উপরে কালীঘাট বা ক্যামক স্ট্রিটের হাত রয়েছে, যাকে সংগঠনের দায়িত্ব দিতে চাইছেন, এবং আরেকজন বিক্ষুব্ধকে টাইট দেওয়া হচ্ছে পুলিশকে দিয়ে, এটাই তো অভিযোগ ছিল। এমনকি লোকাল বডি ইলেকশনও নিয়ন্ত্রণ করেছে পুলিশ। তো তার মানে কি? তার মানে তুমি যখন পুলিশকে পলিটিক্যাল পারপাসে ইউজ করবে বলে, তাহলে তখন পুলিশও তাহলে সেই সুবিধাটা নেবে। অবশ্যই নেবে। তুমি তো শুধু পাবে না, হয় না, এ তো গিভ এন্ড টেক, একদম এরকম তো হবে না। তার ফলে যদি পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধ না হয়, তাহলে পুলিশের এই যে ব্যাপারটাও বন্ধ করা যাবে না, তখন পুলিশও তো পাল্টা সুযোগ নেবে। ঠিক। তুমি তো দুটো একসাথে করতে পারো না, পুলিশ তার সুযোগ নিতেই, কারণ তুমি তো তার কাছে ওবলাইজড, তুমি তো তাকে ব্যবহার করেছো। একেবারে কোথাও গিয়ে আমি আটকে যাচ্ছি। আমি নাম নিতে চাইছি না, কারণ নাম নিলে বিড়ম্বনা বাড়বে, কিন্তু এখন যে কিছু আইপিএস অফিসারকে পর্যন্ত কার্যত রিজার্ভ বেঞ্চে রেখে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ কি ছিল? তাদের বিরুদ্ধে তো অভিযোগ হচ্ছে যে ওই সময় রাজনীতি। ধরো একটা বড় অভিযোগ আছে যে ভোটের আগে মুর্শিদাবাদে এসপি বদল করা হলো। কেন বদল করা হলো? আর সেই এসপি গিয়ে কি করলেন? সেই এসপি গিয়ে হুমায়ুন কবিরের যে ডানা ছাপার প্রক্রিয়া শুরু করে দিলেন। কারণ হুমায়ুন কবির একটা বিস্ফোরা হয়ে উঠছিল তৃণমূলের জন্য। তাহলে এসপির অভিযোগ, আমি তো অভিযোগ বলে রাখি, বলতে হবে, আমরা বেচারা, ঠিক আছে, সদ্য একটা কাশীপুর থানার কেস আমি সবে সামলে উঠেছি দিলীপ ঘোষের বাইটের জন্য। দিলীপ ঘোষের বাইট ওয়াল চেপেছিল 2021-22 সালে, তার জন্য কাশীপুর থানা একটা অভিযোগ কাশীপুর থানায় একটা অভিযোগ দায়ের হয়েছিল। সেই যে অভিযোগ ভিত্তিহীন, তার কোনো সাক্ষ্য প্রমাণ নেই, সেটা কদিন আগে আদালতে প্রমাণিত হয়েছে। তো ওই জন্যই বারবার বলছি অভিযোগ। তো অভিযোগ তো ওটাই ছিল, ঠিক, যে কেন এসপি বদল করা হলো মুর্শিদাবাদে। তার ফলে এবারে নতুন সরকার এসে তাকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে দিল, একদম তাকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে দিল। তো ঘটনা হচ্ছে পুলিশের এই ব্যবহার যতক্ষণ না বন্ধ হবে, ততক্ষণ পুলিশকেও তুমি এই পলিটিক্স নিউট্রাল রাখা, এটা একটা মানে চ্যালেঞ্জিং জব, খুব চ্যালেঞ্জিং জব সেটা। ঠিক। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে অ্যান্টি করাপশন ব্যুরো পুলিশের, সেটাকে আমরা স্ট্রেনথেন করছি, এবং সেখানেও ম্যান পাওয়ার বাড়ানো হবে। কি সম্ভবত বলেছেন 1000 কর্মী শুধু অ্যান্টি করাপশন ব্যুরোতেই থাকবে। এবং আমরা দেখছি রিসেন্ট টাইমসে হাতে নাতে একজন বিডিও ধরা পড়েছেন। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে একজন কনস্টেবল ধরা পড়েছেন মোস্ট প্রবাবলি 5 লাখ টাকা নিয়ে। হাওড়ার একজন এসআই নাকি দেখেছিলাম আমরা 50,000 টাকা নিয়ে, মুখ্যমন্ত্রী বলেছেন একজন কনস্টেবল নাকি 5 লাখ টাকা নিয়ে। ঝাড়গ্রামেও রিসেন্ট একটা হয়েছে। তো এইটা তো র্যাম্প্যান্টি হওয়া উচিত, কারণ পুলিশের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে, নিচুতলা পুলিশের বিরুদ্ধে, একেবারে দীর্ঘদিনের অভিযোগ, তাই না? তার ফলে পুলিশি ব্যবস্থাকে যদি ঠিক করতে হয়, তাহলে এই রোগেরও নিরাময় দরকার। এ ব্যাপারে তোমার সাথে আমার কোনো দ্বিমত নেই। এই রোগের একটা নিরাময় আমার সন্দেহ আছে, নিরাময় কতটা হবে সেটা ঘোরতর সন্দেহ আছে। তার কারণ হচ্ছে যে সিস্টেম, যে কালচারটা তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে বলে অভিযোগ, যে সংস্কৃতি তৈরি হয়ে গেছে বলে অভিযোগ, সেইটাকে রাতারাতি কিছু মানে রাতারাতি কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে, মানে কোনো ওরকম বটিকা নেই যে এখনই একবার খাইয়ে দিলে দ্রুত নিরাময়। মানুষগুলো তো সে একই রয়ে গেছে। ওটা নিরাময় করতে গেলে সরকারের সদিচ্ছা দরকার, পলিটিক্যাল উইল দরকার, অ্যাডমিনিস্ট্রেটিভ উইল দরকার, এবং সময়ও দরকার। ওটা রাতারাতি হবে না, পর্যাপ্ত সময় দরকার এটার জন্য। আমি এই প্রসঙ্গে এটার সঙ্গে রিলেটেড, মানে পুলিশ যেহেতু রয়েছে, তাই আমি একদম শেষ পর্বে এসে একটুখানি তোমাকে ছুঁয়ে যাব, যেটা হচ্ছে আজকে ক্যামাক স্ট্রিটে ধুন্ধুমাসি পুলিশ, যে পুলিশকে নিয়েই কিন্তু পুরসভা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের বিলবোর্ড খুলে দেবে, সেই নিয়ে বচসা। অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ জানতে চাইছেন যে এইটা যে খোলা হবে সেটা অ্যাটাচমেন্ট আছে নাকি আপনাদের কপি। এটার সঙ্গে সঙ্গে পুলিশকেও দেখলাম পিছন থেকে বলতে শুরু, সমানে পুরসভার যিনি আধিকারিক গেছিলেন তাকে বলছিলেন যে আপনি যদি বলেন এক্ষুনি, আমরা এক্ষুনি ঢুকে যাব, আপনি বলুন, আপনি তো নিয়ে এসেছেন। তো এই বচসা, তারপর তো সবাই জানে যে এই একটা পরিস্থিতির মধ্যে চললো। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করলেন যে বিজেপির বাবারা মাইনে দেয় কিনা তাদেরকে।
সুতরাং পুলিশ কোথাও যেন এখন মানে সব ক্ষেত্রেই হচ্ছে বিতর্কের জায়গা থেকে। তাহলে তৃণমূল জমানায় যখন পুলিশ এক্সেসের অভিযোগ ছিল, তৃণমূল জমানায় যখন পুলিশ এক্সেসের অভিযোগ ছিল, অধীর চৌধুরী যেমন অভিযোগ করতেন যে তার যে অনুগামী বা তার যখন যে কর্মচারীদের বিরুদ্ধে এই যে উনি বলতেন জল কেস আছে, অ্যাকচুয়ালি নার্কোটিকের কেস এবং মিথ্যে নার্কোটিকের কেসের দিয়ে জেলে ভরা হতো বলে উনি অভিযোগ করতেন। মুর্শিদাবাদ জেল নাকি থই থই করতো, এত ভিড়। তাহলে তার জবাবটা কে দেবে? তো ফলে আমি বারবার একটা কথা বলি যে রক্তবীজ যদি পুতলে তার ফলও ভোগ করতে হবে। মনে আছে করুণানিধিকে তুলে নিয়ে রাতের বেলা এসে তুলে নিয়ে তার সেটা তো ভুগতে হয়েছিল, পাল্টা আবার করুণানিধি ক্ষমতা আসার পরে জয়ললিতাকেও সেটা ভুগতে হয়। একই জিনিস, হ্যাঁ একই ছবি। তো ফলে এই শটে সাটটাম তো চলতেই থাকবে। তো অভিষেক যারা বলেছেন পলিটিক্যাল রেটরিক, ওটা নিয়ে আমি কিছু বলবো না। পলিটিক্যাল রেটরিক তো আগেও অপোজিশন লিডার যারা ছিলেন তারাও বলতেন, অভিষেকও বলেছেন। সাধারণ মানুষও জানেন যে বাস্তবটা কোথায় কি দাঁড়াবে, এবং এই ছবি বরাবর মানে বাংলার রাজনৈতিক সংস্কৃতির একটা অঙ্গ হয়ে রয়েছে আর কি। যখনই যে যদি সাইনবোর্ড খোলার কোনো অনুমতি, যদি বৈধ অনুমতি না থাকে, সেটা তো কোর্ট আছে, গিয়ে দেখবে। একদমই তাই। অতীতে তো হয়েছে যে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কি হয়েছে, রাজনৈতিক মতান্ত তো থাকবে, এটা নিয়ে কোনো স্টেটে শুনেছি প্রাইম মিনিস্টার মিটিং করতে যাবেন ওই মাঠে হেলিকপ্টার নামতে দেবো না। বিজেপিকে হেন মিটিং করতে হয়নি, বিজেপি সব হাইকোর্ট বলে দেয় মিটিং কেন? আমি আর কোন স্টেটে এটা দেখিনি, বহু স্টেটে বিজেপি মানে এখন তো বিজেপি মানে 21টা স্টেটে ক্ষমতায় রয়েছে, এরকম তো ছিল না। 2014 সালে যখন ক্ষমতায় ছিল তখন এরকম অবস্থা ছিল, তখনও তো এরকম হয়নি যে অন্য স্টেটে দেখেছি যেখানে ক্ষমতায় নেই সেখানে প্রাইম মিনিস্টার হেলিকপ্টার নামতে দিচ্ছে না, অপোজিশন লিডারকে মিটিং করা পারমিশন দিচ্ছে না, এরকম আমি দেখিনি। প্রতি পদক্ষেপে 15 বছরে এই কালচার তো পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে না, নিঃসন্দেহে। তাহলে বিরোধী দলনেতা বা বিরোধী দলকে যে কোনো একটা ছোটখাটো মিটিং মিছিল করার জন্য কলকাতাতে হোক বা জেলায় হোক, জামাই ষষ্ঠীতে কোর্টে ঘুরে আসতে হাফ ছুটি, ধর্মঘটের অনুমতি নেই। ধর্মঘট তো করাতেও একটা অধিকারের মধ্যে পড়ে, আমার লড়াইয়ের শেষ অস্ত্র আর কি। ঠিক, ধর্মঘট এখানে নিষিদ্ধ, কিন্তু জামাই ষষ্ঠীতে হাফ ছুটি। এইসব তো হয়েছে না, সব ভুলে গেলে এত করে চলবে কি করে? ফলে আমি হোয়াট অ্যাবাউটারের মধ্যে যাচ্ছি না, আমি বলছি যে আগে যা হয়েছে এবারও তাই হবে। তাহলে সিপিএম জমানায় হলে মমতাই বা করবে না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা করবেন না কেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হলে বিজেপি বা করবেন না কেন? এই হোয়াট অ্যাবাউটারই আমরা কোনোভাবেই সাপোর্ট করি না, বা একটা মিডিয়া অর্গানাইজেশন সাপোর্ট করতে পারি না, ঠিকও নয়। কিন্তু ঘটনা হচ্ছে যে পলিটিক্যাল কালচারটা তৈরি হয়ে গেছে, একটা দীর্ঘ মেয়াদে একটা যে পলিটিক্যাল কালচারটা তৈরি হয়ে গেছে, সেইটাকে দ্রুত কাটিয়ে ওঠাটা চ্যালেঞ্জিং। কারণ হচ্ছে যে ওই ভুক্তভোগী, যে ওই ফেজ মধ্যে দিয়ে এসেছেন, যার মিটিংয়ে করার জন্য যাকে বারবার হাইকোর্টে যেতে হয়েছে, তার মধ্যে একটা প্রতিশোধ স্পৃহাও তৈরি হয়। এবার এই প্রতিশোধ স্পৃহা থেকে ঊর্ধ্বে উঠে একটা বৃহৎ হৃদয় নিয়ে ম্যাগনানিমাস হয়ে ওঠাটা, এটা শুনতে বড় মানে আদর্শগতভাবে শুনতে ভালো লাগে, এটা করাটা সাধারণ পারিবারিক জীবনেই আমরা করতে পারি না। রাইট, একদম। এইসব বড় বড় লেকচার দিয়ে লাভ আছে, পারিবারিক জীবনে আমরা করতে পারি না, আমরা ক্লাবে করতে পারি না, আমরা পাড়ায় করতে পারি না, প্রতিবেশীর সঙ্গে করতে পারি না। সেইটা একটা দীর্ঘ অভিঘাত। আজকে যখন মিথ্যে একটা মামলায় আমাকে 5 বার, একবার কাশীপুর থানায় গিয়ে 1.5 ঘন্টা বসতে হলো, আর একবার 5 দিন আমাকে কোর্টে গিয়ে দাঁড়াতে হলো, তা আমার বিরক্তি নেই। এখানে আমরা সেইভাবে করিনি, কিন্তু কথাটা হচ্ছে যে এটা তো তোমার মধ্যে যদি লাগাতার এটা হতে থাকে, তখন তো তুমি সবাই তো ভগবান হয়ে বৃহৎ হৃদয় হয়ে সম্ভব না, শুনতে ভালো লাগে। মানব নয় কেউ, প্রত্যেকেই রক্ত মাংসের মানুষ। এইটাতে দেখো অতীতে এরকম হয়েছে যে সরকার পরে ক্ষমতা এসে ভুলে গেছে, এই নমুনাও আছে। সেইটা একটা জেনারেশনের পলিটিশিয়ান পর্যন্ত হয়েছে, বাজপেয়ী জমানা পর্যন্ত হয়েছে। বাজপেয়ী জমানা আমি দেখেছি
যে বাজপেয়ী জমানাতেও এসে বোফোর্স নিয়ে টানাটানি হয়নি, ঠিক, বা মনমোহন সিং সরকার আসার পরে পার্টির মধ্যে একটা অংশ, বিশেষ করে কপিল সিবালদের যে এবং আরো কয়েকজন আইনজীবী, তারা ঘোরতরভাবে চেয়েছিলেন যে ওই কফিন কেলেঙ্কারি ফাইল খোলা হোক। প্রণববাবু বলেছিলেন না, মানে ওই পলিটিক্যাল তদন্ত হতে পারে, কিন্তু প্রতিহিংসার যেটা পলিটিক্যাল ভিন্ডিকটিভনেস নিয়ে ওইটা করা যাবে না। কংগ্রেসের মধ্যে তখন ঘামাসান হয়েছিল ওইটা নিয়ে, এখন লোকের মনে পড়বে না, ভুলে গেছে অনেকেই, কিন্তু সেই সময় হয়েছিল। সেই সময় একটা, কিন্তু আমি ওইটাই বলছি যে একটা জেনারেশন অফ পলিটিশিয়ান, তারা কিন্তু একটা স্তর পর্যন্ত ওইটাকে করেছিলেন। আর তখনও কিন্তু প্রতিহিংসা রাজনীতি বা এই ধরনের ঘটনা তখনও এরকম চালিয়ে যায়নি, এখন যেরকম ঘটছে। তুমি বলো না, ওটাই বলছি যে প্রাইম মিনিস্টার মিটিং এর জন্য মাঠ দেবে না, হেলিকপ্টার নামতে দেবে না, পুলিশের পারমিশন দেবে না, জোর করে আটকে দেবে। কোনো গণতন্ত্রে এটা সত্যি খুব অবাক করার মতো। এইটা তো তুমি কিছু বলার যে নেই গাছ আর কি। পুঁতেছে বাপু, সেই গাছের ফল খেতেই হবে, সে টক ঝাল মিষ্টি যাই হোক না কেন। তো যাই হোক, আমাদের আলোচনা শুরুটা ছিল মুখ্যমন্ত্রীর আজকের মন্তব্য নিয়ে, যেটা অত্যন্ত উদ্বেগজনক, যে সত্যিই উদ্বেগজনক। মানে আমাদের এই রাজ্যের বাসিন্দা হিসেবে আর কি, যে মুখ্যমন্ত্রী খোদ নিজে অ্যাডমিট করছেন যে পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থা এতটাই খারাপ যে অন্য কোনো রাজ্যের সঙ্গে তার তুলনাতেই আসে না। কিন্তু মুখ্যমন্ত্রীর সদিচ্ছাটা কিন্তু এক্ষেত্রে প্রকট, কিছু একটা করার, একটা রিফর্ম করার। বারবার করে তিনি লালবাজার যাচ্ছেন বা রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং পাবলিকলি জানাচ্ছেন তারা কি করতে চলেছেন, যাতে মানুষের আস্থাটা পুলিশের উপর, সেই আস্থা যাতে না হারিয়ে যায়। যে পুলিশ তলানিতে চলে গেছে বিভিন্ন অভিযোগে, সেই পুলিশকেই আবার নতুনভাবে তাদের দক্ষতা দিয়ে তাদের উৎকর্ষতা বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী কিন্তু প্রচেষ্টা চালাচ্ছেন। তবে তার উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে, বাংলার রাজনৈতিক সংস্কৃতি একরকম, মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আরও ভিন্ন, ফলে সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা ভবিষ্যতই বলবে। আজ আমাদের আলোচনা ভিডিও এই পর্যন্ত। সব খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।